নমস্কার, টিটিভি নিউজ টিভির পর্দায় আপনাদের স্বাগত। দেশ, রাজ্য ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের নির্ভরযোগ্য আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় ও আলোচিত খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। ফ্রান্সে অনুষ্ঠিত ঋণাত্মক 7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নাবিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি সমুদ্রপথে নিরাপদ ও বাধাহীন বাণিজ্য নিশ্চিত করার উপর জোর দেন এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। এছাড়াও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্টসের সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে অর্থনৈতিক অংশীদারিত্ব, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ঋণাত্মক 7 সম্মেলনের এই ধারাবাহিক বৈঠকগুলিতে ভারতের বৈশ্বিক ভূমিকা, অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সামনে এসেছে। মধ্যপ্রদেশে তাঁর 5 দিনের সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরকালে তিনি ইন্দোর, বেতুল সহ একাধিক স্থানে সরকারি, শিক্ষামূলক এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা ও জনকল্যাণ সংক্রান্ত কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় সামরিক একাডেমির পাসিং আউট প্যারেডে রাষ্ট্রপতি প্রথম ব্যাচের 9 জন মহিলা এনডিএ ক্যাডেটের কমিশন প্রাপ্তিকে দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশের অগ্রগতি ও সমতার প্রতীক। একই অনুষ্ঠানে মোট 515 জন ক্যাডেট কমিশন লাভ করেন এবং দেশের বিভিন্ন বাহিনীতে অফিসার হিসেবে যোগদানের সুযোগ পান। এছাড়াও রাষ্ট্রপতির সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবী এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দার্জিলিং ও পাহাড়ি এলাকার যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইএফআর-এ 1000-এরও বেশি গোর্খা যুবক যুবতীকে নিয়োগ করা হবে। এই নিয়োগে প্রায় 30% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে পর্যটন শিল্পের সম্প্রসারণ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি, শিক্ষা অবকাঠামো শক্তিশালী করা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অসম সরকারের পক্ষ থেকে নিট ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ এবং শিক্ষা দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন। একই সঙ্গে রাজ্যের জ্বালানি অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মঙ্গলদৈ ও তেজপুরে পাইপ ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগ এবং সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের ফলে গৃহস্থালী ও শিল্পক্ষেত্রে পরিষ্কার জ্বালানির ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কেরল সরকার শিক্ষা ব্যবস্থায় রাজ্যের নীতিগত স্বাধীনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে পিএমশ্রী প্রকল্পে অংশগ্রহণ অব্যাহত থাকলেও শিক্ষাক্রম নির্ধারণ এবং শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার বজায় থাকবে। শিক্ষাক্ষেত্রে স্থানীয় প্রয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার পক্ষেও মত প্রকাশ করেছে। মণিপুর সরকার রাজ্যে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী পুনরায় জানিয়েছেন যে মাদকমুক্ত মণিপুর গড়ার লক্ষ্যে প্রশাসন কঠোর পদক্ষেপ চালিয়ে যাবে। মাদক পাচার, অবৈধ উৎপাদন এবং সংশ্লিষ্ট অপরাধ চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সচেতনতা, কর্মসূচি, আইন প্রয়োগ এবং পুনর্বাসনমূলক উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের দাবি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। হরিয়ানা সরকার কৃষি ও উদ্যান পালন খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মণিপুরে ফ্লোরিকালচার ও সিড প্রোডাকশন সেন্টার অব এক্সেলেন্স চালুর পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
এই কেন্দ্র কৃষকদের উন্নত মানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উচ্চমূল্যের ফুল ও উদ্যানজাত ফসল উৎপাদনে সহায়তা করবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, আয় বাড়ানো এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর ক্যারিয়ারের প্রথম পূর্ণাঙ্গ হরর ছবিতে অভিনয় করতে চলেছেন। দীর্ঘদিন ধরে অ্যাকশন, কমেডি ও থ্রিলার ঘরানার ছবিতে কাজ করার পর এবার ভৌতিক চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থা ও নির্মাতারা এই প্রকল্পকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছেন বলে জানা গেছে। নতুন ঘরানায় জ্যাকলিনের উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রাশমিকা মন্দানা অভিনীত ককটেল 2 ছবির নতুন গান বন্ধু 2 প্রকাশ্যে এসেছে। গানটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা গানটির সুর, উপস্থাপনা এবং শিল্পীদের পারফরম্যান্স নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ছবিটি মুক্তির আগেই এর গান ও প্রচারমূলক সামগ্রী দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে 3 জনপ্রিয় তারকার একসঙ্গে উপস্থিতি ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। পরিচালক অনিল শর্মার জনপ্রিয় ছবি গদর 25 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে তিনি ছবিটির সাফল্য এবং দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটি এখনও ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। অনিল শর্মা জানান, দর্শকদের সমর্থনই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। গদরের চরিত্র, সংলাপ এবং গল্প এখনও দর্শকদের মনে বিশেষ স্থান ধরে রেখেছে, যা ছবিটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার প্রমাণ। অভিনেত্রী কালকি কোয়েচলিন মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় অবস্থিত তাঁর একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। প্রতিবেদনে জানা গেছে প্রায় 2.55 কোটি টাকায় সম্পত্তিটি বিক্রি হয়েছে। ফ্ল্যাটটির আয়তন ছিল প্রায় 1233 বর্গফুট। এই লেনদেনের মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক লাভও হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বলিউড তারকাদের সম্পত্তি সংক্রান্ত খবর প্রায়ই আলোচনায় থাকে এবং কালকির এই সম্পত্তি বিক্রির খবরও বিনোদন জগতে ব্যাপকভাবে নজর কেড়েছে। আমির খানের ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং গৌরী স্প্র্যাটকে একসঙ্গে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আমির খানকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনার মাঝেই এই ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকার ব্যক্তিগত জীবন বরাবরই দর্শক ও অনুরাগীদের আগ্রহের বিষয় হয়ে থেকেছে। জনপ্রিয় লেখক চেতন ভগত তাঁর যমজ ছেলেদের শিক্ষাগত সাফল্যের খবর শেয়ার করেছেন। তার 2 ছেলে যথাক্রমে প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ডার্টমাউথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এই উপলক্ষে চেতন ভগত একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি সন্তানের সাফল্য নিয়ে গর্ব ও আনন্দের কথা জানান। সামাজিক মাধ্যমে তাঁর এই পোস্ট ব্যাপক প্রশংসা পেয়েছে। শিক্ষা ও পরিশ্রমের গুরুত্ব তুলে ধরার জন্য অনেকেই তাঁর বার্তার প্রশংসা করেছেন। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। নতুন আয়কর বিধি 2026 কার্যকর হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে করদাতা ও ব্যবসায়িক মহলে ব্যাপক আলোচনা চলছে। সংশোধিত আয়কর রিটার্ন বা আইটিআর ফর্ম, নতুন নথিপত্র জমা দেওয়ার নিয়ম এবং বিভিন্ন কমপ্লায়েন্স সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে করদাতাদের তথ্য জমা দেওয়া এবং রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার প্রয়োজন হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও নতুন বিধি অনুযায়ী আর্থিক নথি ও কর সংক্রান্ত তথ্য প্রস্তুত রাখতে হবে। জিএসটি আপিল ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি উঠেছে। একটি জিএসটি বার অ্যাসোসিয়েশন 3 মাস অতিরিক্ত সময় দেওয়ার প্রস্তাব জানিয়েছে। তাদের মতে নতুন ব্যবস্থার বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে ব্যবসায়ী ও করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে সব নথি প্রস্তুত করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সময়সীমা বৃদ্ধি পেলে আপিল প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং করদাতারা যথাযথভাবে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন বলে মত প্রকাশ করা হয়েছে। মহারাষ্ট্রের অ্যাডভান্স রুলিং অথরিটির সাম্প্রতিক সিদ্ধান্ত ব্যবসায়িক মহলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিদেশগামী জাহাজের জন্য কিছু নির্দিষ্ট সরবরাহকে আইজিএসটি আইনের অধীনে রপ্তানি হিসেবে গণ্য নাও করা হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জিএসটি প্রয়োগ, কর হিসাব এবং নথিপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক প্রতিষ্ঠানের কর, পরিকল্পনা ও ব্যবসায়িক প্রক্রিয়া পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে। ফাইন্যান্স অ্যাক্ট 2026-এর আওতায় যোগ্য স্টার্টআপ এবং আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র বা আইএফএসসি ইউনিটগুলির জন্য কর সুবিধা আরও বিস্তৃত করা হয়েছে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং নতুন ব্যবসার বিকাশকে ত্বরান্বিত করা। বিশেষজ্ঞদের মতে, কর ছাড় ও প্রণোদনার ফলে দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর উদ্যোগ এবং উদীয়মান ব্যবসাগুলির জন্য আর্থিক পরিবেশ আরও অনুকূল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার নির্দিষ্ট সরকারি সিকিউরিটিজ থেকে অর্জিত সুদ ও মূলধনী লাভের ওপর বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআই এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের জন্য কর ছাড়ের ব্যবস্থা করেছে। এই পদক্ষেপের লক্ষ্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের আর্থিক বাজারকে আরও আকর্ষণীয় করে তোলা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিদেশি মূলধন প্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং সরকারি বন্ড বাজারে অংশগ্রহণও বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে। ট্রু হোম ফাইন্যান্সের প্রস্তাবিত ৩,০০০ কোটি টাকার আইপিও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের ফলে সংস্থাটি শেয়ার বাজারে মূলধন সংগ্রহের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, বড় আকারের এই আইপিও বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করতে পারে এবং পুঁজিবাজারে নতুন গতি আনতে সহায়ক হতে পারে। দেশের আর্থিক পরিষেবা খাতে সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। ভারতের সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৫১,৫১০ থেকে ১,৫১,৮৫০ টাকার মধ্যে রয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৯,২০০ থেকে ১,৪০,২৫০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। সাম্প্রতিক সময়ে সোনার দামে প্রতি ১০ গ্রামে প্রায় ১,২০০ থেকে ১,৫০০ পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অন্যদিকে রূপোর বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। প্রতি কেজি রূপোর দাম প্রায় ২,৬৫,০০০ টাকায় অবস্থান করছে এবং উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক কমোডিটি বাজারের ওঠানামা, ডলার রুপির বিনিময় হার এবং দেশীয় চাহিদা সোনা ও রূপোর দামের ওপর প্রভাব ফেলছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের আগ্রহের কারণে মূল্যবান ধাতুর বাজারে আগামী দিনেও অস্থিরতা বজায় থাকতে পারে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ঋণাত্মক ৭ নেতারা ইরানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানালেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় নতুন বিমান হামলা চালিয়েছে, ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাতেও উত্তেজনা বজায় রয়েছে। ইউক্রেনের ড্রোন ও দূরপাল্লার হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে। এর ফলে রাশিয়ার তেল উৎপাদনে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ঋণাত্মক ৭ দেশগুলো ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্য উভয় অঞ্চলের সংঘাত আন্তর্জাতিক কূটনীতি ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। ঋণাত্মক ৭ দেশগুলো উন্নত এআই প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ট্রাস্টেড পার্টনার্স কাঠামোর মাধ্যমে নির্দিষ্ট মিত্র দেশগুলোকে উন্নত মার্কিন এআই মডেলের অ্যাক্সেস দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে এআই চিপ প্রযুক্তি ও নতুন সেমিকন্ডাক্টর উপকরণ উদ্ভাবনের লক্ষ্যে এনভিডিয়া সমর্থিত এআই কোম্পানি স্যান্ডবক্স অ্যাকিউ বড় অঙ্কের অর্থায়ন পেয়েছে। এই বিনিয়োগ ভবিষ্যতের এআই অবকাঠামো ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপীয় দেশগুলো নিজস্ব এআই সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর কৌশল নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে যুক্তরাজ্যে এআই এর ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যবসা, সরকারি, পরিষেবা ও খুচরা বাণিজ্য খাতে এআই ভিত্তিক সমাধান এখন ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। মৌরিগ্রাম রেল স্টেশনে টেন্ডার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। 52 বছর বয়সী সঞ্জয় গিরিকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু দাসকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছেন। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত ও আর্থিক বিরোধের সূত্র পাওয়া গেছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। মিরাটে নিখোঁজ 1-7 বছরের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের ভিত্তিতে শিশুটির মায়ের এক পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির নিখোঁজ হওয়ার পর ব্যাপক তল্লাশি চালানো হয় এবং পরে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজও চলছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তদন্তে আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে এক মর্মান্তিক ঘটনায় নেপালি বংশোদ্ভূত এক প্রহরীর বিরুদ্ধে তাঁর 9 বছর বয়সী কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক সংকটের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনাটি এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ব্ল্যাকমেল, তোলাবাজি এবং ভুয়া ধর্ষণ মামলার অভিযোগে পরিচালিত একটি চক্রের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টা করত। পুলিশ বেশ কিছু নথি ও ডিজিটাল তথ্য প্রমাণও জব্দ করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে কিছু এলাকায় জল জমা, স্থানীয় বন্যা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। এর পাশাপাশি বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে। দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, সিকিম, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিস্তৃত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মধ্য ভারতের পূর্ব মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিম মধ্যপ্রদেশ ও বিদর্ভে গরম পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।